হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। তোমরা অনেকেই জেনে গিয়েছো যে আমাদের ম্যাথস কোচিং ইন বেঙ্গলি চ্যানেলের তরফ থেকে কিন্তু অনলাইন ক্লাস চালু করা হয়েছে বা চালু হতে চলেছে। তো 4টে ব্যাচ আমাদের টোটাল চালু করা হয়েছে, ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 11 অ্যান্ড 12। এই 4টে ব্যাচে ম্যাথস কিন্তু আমি অনলাইনে তোমাদেরকে পড়াবো এবং অনলাইনে সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়াবো। তো সেখানে ন্যূনতম কিছু পেড করে তোমরা কিন্তু নির্দিষ্ট কিছু অ্যাপসের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে আমার কাছে অঙ্কের ক্লাস করতে পারবে। আর তোমরা অনেকে হয়তো কনফিউজ ছিলে যে অনলাইনে স্যার কীভাবে পড়া হবে, কিভাবে এটা সম্ভব, বা কী ধরনের ফ্যাসিলিটিস আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তো সেইটার জন্যে আজকে আমি একটা স্যাম্পল ক্লাস নিয়ে এসেছি এবং এই স্যাম্পল ক্লাসটা হচ্ছে একটা অন্য ব্যাচে, যেটা আমাদেরই চ্যানেলের অনলাইন ক্লাস। সেখানে ক্লাস 11-এর বিন্যাস সমবায়ের ক্লাস তোমরা দেখতে পাবে, কিভাবে স্টুডেন্টস শুনছে, কিভাবে আমি পড়াচ্ছি বা টিচার পড়াচ্ছে। তো সেখানে পরিষ্কার তুমি দেখতে পাবে যে কিভাবে আমাদের এই স্পেশাল ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে, তো এই স্পেশাল ক্লাসগুলোর জন্য খুব সামান্য কিছু আমাদের ফিস ধার্য করা হয়েছে। ক্লাস 9 অ্যান্ড 10-এর জন্য 100 টাকা পার মান্থ, অ্যান্ড ক্লাস 11 অ্যান্ড 12-এর জন্য 150 পার মান্থ। এটা তোমরা অনলাইনেই পে করতে পারবে, ফর ফোনপে, গুগল পে, ইউপিআই, যে কোনোভাবে। তো তার ডিটেলস ইনফরমেশান সব আমাদের দেওয়া থাকবে। তোমরা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো যারা এই ক্লাসটা করতে চাও। মেনলি 11-এর ব্যাচ স্টার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি, অ্যান্ড দেন 12-এর ব্যাচ স্টার্ট হবে। তো 11-12-এর ক্যান্ডিডেট যদি এই ক্লাসটা দেখে ইন্টারেস্টেড হও, খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে নিজের নাম আর ক্লাস লিখে কিন্তু পাঠিও। তো চলো আজকের স্পেশাল ক্লাস কেমনভাবে স্পেশাল হয়ে ওঠে সেটা আমরা দেখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে তোমাদের আমি বিন্যাস পড়াবো। বিন্যাস, যাকে আমরা ইংরেজিতে বলি পারমুটেশন। তো এই বিন্যাস আর বিন্যাসের সমগোত্রীয় আরও একটি চ্যাপ্টার আছে বিন্যাসের পরে, যেটাকে বলা হয় সমবায়। তো আজকে আমরা বিন্যাস আর সমবায় নিয়ে আলোচনা করব। তার আগে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একবার কনফার্ম করতে হবে। কথা পরিষ্কার শোনা যাচ্ছে? ওকে, ছবি পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে, ব্ল্যাকবোর্ড এসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করব বিন্যাস এবং সমবায়। ক্লাস 11 এবং 12-এর যতগুলো চ্যাপ্টার আছে, বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই মতে বিন্যাস সমবায় হচ্ছে সব থেকে নাকি কঠিন সাবজেক্ট। এখান থেকে অঙ্ক পড়লে সেটাকে নাকি করা যায় না, বা এখানে যে থিওরিগুলো আছে, যে ফর্মুলাসগুলো আছে, সেগুলো নাকি বোঝা যায় না, খুব শক্ত নাকি। তো আজকে আমরা সেই শক্ত চ্যাপ্টারটা কিভাবে সহজে বুঝতে হয় সেটাই শিখে নেবো। আর কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, দেন অ্যান্ড দেয়ার সে সেই জায়গায় বলবে, কোনো অসুবিধা থাকলে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো কিংবা মুখেও বলতে পারো। আমার সবার অডিও এখানে অন করে রাখা সম্ভব নয়, বেশিরভাগের অডিও মিউট করা আছে। তো চলো শুরু করবো আজকে বিন্যাস সমবায়। আর বিন্যাস সমবায়, দেখো বিন্যাস কথাটার মধ্যেই প্রথম আগে একটা আমরা যখন আমাদের বাংলা ভাষায় বিন্যাস কথাটাকে ব্যবহার করি, তখন বিন্যাস কথাটার মাধ্যমে আমরা সজ্জাকে প্রকাশ করি। সজ্জা বা সজ্জা মানে হচ্ছে সাজানো। কোনো কিছুকে সাজানোকেই আমরা বিন্যাস বলে বাংলায় কিন্তু বুঝে থাকি, কি তাই তো? একটু জোরে শোনা যাচ্ছে না। বিন্যাস মানে আমরা সাজানো বুঝি তো বাংলায়। আচ্ছা, ঠিক আছে। এবার কিরকম সাজানো সেটা আমাদেরকে বুঝতে হবে। আর বিন্যাস মানে যদি হয় সাজানো, তাহলে সমবায় মানে কি? বিন্যাস আর সমবায়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা বুঝে নেবো। বুঝে নিয়ে আমরা সমবায়টাকে পরের চ্যাপ্টারের জন্য রেখে দেবো, বিন্যাসটাকে আমরা এই চ্যাপ্টারে আরো ডিটেলসে ঢুকে যাব। প্রথম বিন্যাস আর সমবায় দুটোকেই একটু একটু করে জেনে নেবো, তারপর আমরা বিন্যাসের ডিটেলসে ঢুকবো। তো বিন্যাস বা পারমুটেশন যদি বলা হয়, তো সেটাকে আমি প্রথমেই বললাম যে সাজানো। এখন সাজানোটা কিরকম? আর তো তোমাদেরকে যদি বলা হয় যে তিনটে, তোমাদের ধরো সংখ্যা দেওয়া আছে বা তিনটে অঙ্ক দেওয়া আছে 1, 2 আর 3। এই 1, 2, 3 এই তিনটে অঙ্ক দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো গঠন করা যাবে? এখন এই তিনটে অঙ্ক দিয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে গেলে তোমাকে হবে 1, 2, 2, 1, 2, 3, 3, 2। ঠিক আছে, এছাড়াও আর কি হবে 3, 1, 1, 3। এই টোটাল 6টা সংখ্যা কিন্তু তৈরি হবে। আর হবে কি? না, আর হবে না। 6টাই মাত্র সংখ্যা হবে। এবং এখানে
এই 6টা সংখ্যা আমি কিভাবে পেয়েছি? না, 6টা সংখ্যা পেয়েছি আমি এই 3টে অঙ্ক থেকে দুটো দুটো করে অঙ্ক তুলে নিয়েছি। সেই দুটো দুটো করে অঙ্ক তুলে নিয়ে আমি বিভিন্ন প্রকারে সাজিয়ে 6টা সংখ্যা পেয়েছি, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে না, 3টে অঙ্কের মধ্যে দুটো দুটো অঙ্ক তুলে নিয়ে তাদের সাজানো হয়েছে। অর্থাৎ এখানে 3টে অঙ্কের মধ্যে দুটো দুটো করে অঙ্ক তুলে নিয়ে বিন্যাস করা হয়েছে সংখ্যাগুলো। এখন এই জিনিসটাকে আমরা এভাবেও ভাবতে পারি যে এই 1 2 3 এখানে মোট কটা অঙ্ক আছে? 3টে অঙ্ক আছে। তো 3টে অঙ্কের মধ্যে আমরা দুটো দুটো করে অঙ্ক তুলে নিয়ে কত রকমের সাজাতে পারি সেটা আমি দেখলাম 6 রকমের সাজাতে পারি, অর্থাৎ 6টা 2 অঙ্কের সংখ্যা পেয়েছি। এটাকে আমরা এভাবেও ভাবতে পারি যে 2 অঙ্কের সংখ্যার দুটো স্থান, একটা হচ্ছে এককের স্থান, একটা হচ্ছে দশকের স্থান, হ্যাঁ কি না? তো এটাকে আমরা এভাবেও ভাবতে পারি যে 3টে অঙ্কের মধ্যে দুটো দুটো করে অঙ্ক বা 3টে অঙ্ককে বা এই 3টি অঙ্ককে এই দুটি স্থানে আমি যত প্রকারে বসাতে পারবো ততগুলোই হবে আমার বিন্যাসের মোট সংখ্যা। আমার এখানে দুটো স্থান, এখানে 3টে অঙ্ককে আমি দুটো স্থানে যত প্রকারে বসাতে পারবো। প্রথমে আমি 1 বসালাম, এখানে 2 বসালাম, তারপরে 2 বসালাম, 1 বসালাম, ঠিক আছে? এরপরে আমি যদি করি এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 2। আচ্ছা, লেখাগুলো খুব ছোট লাগছে না তো? লেখাগুলো ঠিক আছে তো? হ্যাঁ, লেখা ঠিক আছে। মোবাইলের স্ক্রিনে বোঝা যাচ্ছে তো? আমার এখানে বড় স্ক্রিন বলে আমি হয়তো বুঝতে পারবো না, তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে তো? ঠিক আছে। হ্যাঁ, সেটা। আচ্ছা, তাহলে এখানে এইভাবে আমি যদি করতে থাকি দেখবো টোটাল 6টা এরকম সাজাতে পারবো। অর্থাৎ আলটিমেটলি 3টে অঙ্ক থেকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করার অর্থ হচ্ছে এই 3টে অঙ্ককে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দুটো স্থানে কত প্রকারে বসাতে পারবো। ঠিক আছে? হুম। হ্যাঁ, উত্তরগুলো জোরে দিতে হবে। আচ্ছা। এখন যদি একইভাবে বলা হতো যে 3টে সংখ্যার বদলে আমি 4টে সংখ্যা দিচ্ছি, 1 2 3 4, এই 4টে সংখ্যা থেকে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? তাহলে এই 4টে সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে তার 3টে ঘর থাকবে, 3টে স্থান থাকবে, একক, দশক, শতক, তাই তো? হ্যাঁ। তার মানে আমি হ্যাঁ। চারটে অঙ্ক থেকে আমি 4টে অঙ্ককে অ্যাকচুয়ালি এই 3টে স্থানে যত প্রকারে বসাতে পারবো ততগুলি আমি 3 অঙ্কের সংখ্যা পাবো। বোঝা গেছে? এবং এই যে যত প্রকারে বসাতে পারছি এই এক একটা প্রকার হচ্ছে আমাদের এই 3 অঙ্কের সংখ্যার সজ্জা বা বিন্যাস বলা হবে। ঠিক আছে? আচ্ছা। এই এক একটা প্রকার, এই যে এই এক প্রকারে সাজালাম, এই এক প্রকারে সাজালাম, এগুলো প্রত্যেকটা 2 অঙ্কের সংখ্যার সজ্জা। এই প্রত্যেকটা সজ্জাকে আমি এক একটাকে বলবো বিন্যাস। ঠিক আছে? এখন এই 2 অঙ্কের সংখ্যা গঠন করতে গিয়ে আমি প্রথম যে বিন্যাসগুলো পেলাম, মোট কটা বিন্যাস পেলাম তাহলে 2 অঙ্কের সংখ্যার? 6টা বিন্যাস পেয়েছি। হ্যাঁ, 3টে অঙ্ক দিয়ে গঠিত, 3টে অঙ্ক থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা 6টা তৈরি করতে পেরেছি। তো এই 6টা বিন্যাস, আর প্রত্যেকটা বিন্যাস ভালো করে খেয়াল করে দেখো, একটা আছে 1 2, আবার একটা আছে 2 1। অর্থাৎ কি 1 2 সেটাকেই উল্টে যখন দিয়েছি তখন 2 1, এই দুটো কিন্তু আলাদা। 1 2 আর 2 1 সম্পূর্ণ আলাদা। 1 2 হচ্ছে 12 আর 2 1 হচ্ছে 21, দুটো সংখ্যা আলাদা। অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র সজ্জার পরিবর্তন করে করে কিন্তু আমরা নতুন নতুন বিন্যাস পেয়েছি। ঠিক আছে? তাহলে বিন্যাস মানে এখনো পর্যন্ত যেটুকু আমরা বুঝলাম যে কিছু না, সাজানো। যত রকম ভাবে আমি সাজাতে পারবো সেই প্রত্যেকটা সজ্জাকে আমি এক একটা বিন্যাস বলবো। সাজানোর উদাহরণ বলতে যদি বলা হয় 1 2 3, এই অঙ্ক তিনটি দ্বারা 2 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি হবে, তার মানে এই অঙ্ক তিনটিকে 2 অঙ্কের সংখ্যার জন্য দুটো স্থানে আমি যত প্রকারে বসাবো ততগুলো বিন্যাস পাবো। এইভাবে বিভিন্ন প্রকারের সমস্যার সমাধান করার জন্য আমরা কিন্তু বিন্যাসকে ব্যবহার করব। বিন্যাসের প্রিলিমিনারি আইডিয়াটা পাওয়া গেছে কিনা? হ্যাঁ, পাওয়া গেছে। ওকে,
এবার আমি সমবায়ের একটুখানি প্রিলিমিনারি আইডিয়াটা দিয়ে দেবো, দিয়ে বিন্যাস আর সমবায়ের ডিফারেন্সটা বুঝিয়ে দেবো, তারপর বিন্যাসের আরো ভেতরে ঢুকবো। তো সমবায় কি বলছে দেখো, সমবায় বিন্যাস আমি কি বললাম, যে কিছু সংখ্যক বস্তুর সজ্জা বা সাজানো, সেটাকে বলা হয় বিন্যাস। এবার সাজাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি 1 2 আর 2 1 এটাকে উল্টে দিলে এদের সজ্জাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ সমবায়ের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরো তিনটে ছেলে আছে, এ বি সি, তিনটে ছেলে আছে। এই তিনটে ছেলেকে নিয়ে দুজনের দল কত রকম ভাবে করা যাবে? দুটো দুটো ছেলের দল কত রকম ভাবে করা যাবে? কত রকম ভাবে করা যাবে? সড়ক 6 রকম। কিন্তু তাই কি 6 রকম হবে কি? আচ্ছা আমি একবার পড়ে দেখি। এটা হচ্ছে এ বি সি, তিনটে ছেলে আছে। প্রথমে এ কে নিলাম আর বি কে নিলাম, একটা দল হলো দুজনের, তাই তো? আর কি হতে পারে? হ্যাঁ বি সি, আর হতে পারে সি এ বা এসি। এবার এখন তুমি বলবে যে এ বি একটা দল হয়েছে, তাহলে বি এ কেন আর একটা দল হলো না? এখন আমার প্রশ্ন হচ্ছে, এ আর বি হ্যাঁ যদি একটা দলে থাকে আর বি আর এ অপর দল, দুটো দল কি আলাদা হবে? তো একই হয়ে গেল। একই দল। আচ্ছা এ বি যে দল, বি এও তো সেই দলই। হ্যাঁ তাহলে আলটিমেটলি এখানে আমি এ বি কে ধরলে আর বি এ কে কি ধরতে পারবো? পারবো না। তাহলে এখানে কিন্তু আমি তিনটে মাত্র দল পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সেই জন্য সমবায়ের যদি সংজ্ঞা বলা হয়, তাহলে সমবায়ের সংজ্ঞা তুমি এরকম ভাবে বলতে পারো, যে কতগুলো বস্তু বা ব্যক্তির মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তি বা বস্তু নিয়ে দল গঠন করলে সেই দলগুলোকে বলা হয় এক একটা সমবায়, ঠিক আছে? সমবায় মানে অ্যাকচুয়ালি হচ্ছে দল গঠন করা। আর বিন্যাস মানে হচ্ছে সজ্জা, সাজানো, ঠিক আছে? এখন এই সমবায় আর বিন্যাসের মধ্যে মূল পার্থক্য কি দেখতে পাচ্ছ? এখানে এখানেও তিনটে অঙ্ক ছিল, এখানেও তিনটে ছেলে ছিল, তাই তো? এখানেও তিনটে ছেলে, এখানেও তিনটে অঙ্ক, এখানেও তিনটে অঙ্ক থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হয়েছে, এখানেও তিনটে ছেলের মধ্যে থেকে 2 জন বিশিষ্ট দল তৈরি করতে হয়েছে। কিন্তু আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি যে এখানে দলের সংখ্যা হয়েছে মাত্র তিনটে, মানে সমবায়ের সংখ্যা তিনটে, তাই তো? কিন্তু বিন্যাসের সংখ্যা এখানে কটা হয়েছে? 6টি। কেন 6টি বিন্যাস হলো, কেন বেড়ে গেল? কারণ বিন্যাসের ক্ষেত্রে আমি দেখেছি 1 2 আর 2 1 দুটো ডিফারেন্ট বিন্যাস, কিন্তু সমবায়ের ক্ষেত্রে দেখছি এ বি আর বি এ দুটো একই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে বিন্যাসের ক্ষেত্রে কিন্তু বিন্যাস কিন্তু ক্রম কি বিন্যাস বিন্যাস বিন্যাসের ক্ষেত্রে ক্রমটা কিন্তু বিবেচ্য হবে, অর্থাৎ ক্রম বিবেচ্য হবে মানে ক্রমটাকে বিবেচনা করা হবে। অর্থাৎ এ কমা বি আর বি কমা এ, এটা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বিন্যাস, ঠিক আছে? হ্যাঁ অর্থাৎ ক্রমটা পাল্টে গেল, এ আর এ প্রথমে ছিল, বি শেষে ছিল, সেই ক্রমটা পাল্টে দিয়ে বি কে প্রথমে নিয়ে আসা হলো, একে পরে নিয়ে আসা হলো। তাহলে কি হলো? জাস্ট ক্রমটা, অর্ডারটা চেঞ্জ হলো, যার কারণে বিন্যাসটা কিন্তু পরিবর্তন হলো। অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে ক্রমটাকে বিবেচনা করা হয়। কিন্তু সমবায়ের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? সমবায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে, যে এ বি আর বি এ এই দল দুটোই একই। এ বি এবং বি এ দুটো দলই হচ্ছে আমাদের একই। আচ্ছা, এই ক্ষেত্রে স্যার এখানে ক্রমটাকে বিবেচনা করা হলো, কিন্তু সমবায়ের ক্ষেত্রে স্যার কেন হলো না? কি আর একবার শুনি। বিন্যাসের ক্ষেত্রে এখানে এ বি আর বি এ এই ক্রমটাকে বিবেচনা করা হলো, কিন্তু সমবায়ের ক্ষেত্রে এটা কেন হলো না? ওই তো বললাম, সমবায় মানে কি? দল গঠন করা। একটা দলে রাম আর শ্যাম আছে, সেই দলেতে আবার যদি আমি উল্টো করে ক্রমটাকে পাল্টে দিই, যে রাম শ্যাম আছে আর শ্যাম রাম আছে, তো দলটা তো কি পাল্টাবে? দলটা তো একই থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ সেই জন্য দলের ক্ষেত্রে আমার এ বি আর বি এ
দুটো একই, সেই জন্য ক্রমটা আমাদের এখানে বিবেচ্য হচ্ছে না। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে আমি যখন দেখছি তখন কিন্তু ক্রমটা বিবেচ্য হচ্ছে, তাই না? আচ্ছা। বুঝে গেছে? কোনো হ্যাঁ, সমস্যা বুঝলাম। থাকলে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। এরপর আমি চলে যাব বিন্যাস সংক্রান্ত একটা সূত্র আছে, সেটা হচ্ছে সংযোজনের মূলনীতি বলা হয়। সংযোজনের মূলনীতিতে চলে যাব। সংযোজনের মূলনীতি ব্যাপারটা কিরকম? আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ বিন্যাসের সূত্র। আমরা এবার বিন্যাসে ঢুকেছি। সমবায়ের আমি জাস্ট বলে দিয়েছি যে সমবায় কি জিনিস, আর বিন্যাস সমবায়ের মধ্যে মেন ডিফারেন্স কি। বিন্যাস সমবায়ের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে বিন্যাসে কি হয়, ক্রমটা বিবেচ্য হয়, আর সমবায়ে কি হয়, ক্রমটা বিবেচ্য নয়। মানে ক্রমটা কোনো ব্যাপার নয় ওখানে, ঠিক আছে? অর্ডার ডাজ নট ম্যাটার ফর কম্বিনেশন। সমবায়ের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, কিন্তু অর্ডারটা মেনটেন করা হয় বিন্যাস বা পারমুটেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো মেন ডিফারেন্স ছিল বিন্যাস ও সমবায়ের। এরপর আমরা ঢুকে গেছি বিন্যাসের মূল সূত্রতে। সেই সূত্রটাকে বলা হচ্ছে কি, সংযোজনের মূলনীতি। কিরকম ব্যাপার এটা? বলছে সংযোজনের মূলনীতিতে বলা হচ্ছে যদি কোনো একটি প্রক্রিয়া, ভালো করে বুঝবে, কারণ এই নীতিটার ওপর ডিপেন্ড করে কিন্তু গোটা বিন্যাসটা দাঁড়িয়ে আছে। যদি কোনো একটি প্রক্রিয়া কি হবে না, এম বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়। এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়। এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, চিন্তা কিছু নেই। আগে দেখো, যদি কোনো একটি প্রক্রিয়া এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, এবং এই এম উপায়ের যে কোনো একটা প্রকারে সম্পন্ন করার পরে এম প্রকারের যে কোনো এক প্রকারে সম্পন্ন করার পরে অপর আরেকটি কাজ এন প্রকারে, ছোট হাতের এন প্রকারে সম্পন্ন হয়, তাহলে এই দুটি কাজ সম্মিলিতভাবে, তবে দুটি কাজ সম্মিলিতভাবে এম ইন্টু এন প্রকারে সম্পন্ন করা যাবে, অর্থাৎ দুটো কাজ আছে, যদিও দুটো কাজ সম্পূর্ণ পৃথক নয়, একে অপরের ওপর নির্ভরশীল, তো সেই রকম দুটো কাজ। তো উদাহরণ হিসেবে আমি বুঝিয়ে দেবো। তো প্রথম একটি কাজ, ধরা যাক এম প্রকারে করা যেতে পারে। যেমন একটা চিঠি, তিনটে চিঠির বাক্স আছে। তিনটে চিঠির বাক্সে একটা চিঠি কত প্রকারে ফেলতে পারি আমি? 3 প্রকারে ফেলতে পারি, তাই না? হয় প্রথম বাক্সে ফেলবো চিঠিটা, নয় দ্বিতীয় বাক্সে ফেলতে পারি, নয় তৃতীয় বাক্সে ফেলতে পারি। সেরকম কোনো একটা কাজ আমি যদি এম প্রকারে সম্পন্ন করতে পারি, তো এম প্রকারে সম্পন্ন করতে পারি, সেখান থেকে আমি যে কোনো একটা প্রকারে সম্পন্ন করলাম। এম প্রকারের যে কোনো একটা প্রকারে সম্পন্ন করার পর অপর আর একটা কাজ, যেটা ওই কাজের সঙ্গে হয়তো নির্ভরশীল আছে, অপর আর একটা কাজ এন প্রকারে সম্পন্ন হয়। তাহলে এই দুটো কাজ একসঙ্গে মোট কত উপায়ে সম্পন্ন হচ্ছে সেটা বার করার জন্য আমাকে কি করতে হবে? এম ইন্টু এন করতে হবে। ঠিক আছে? এইরকম ভাবে যদি আরো কাজ থাকে, তাহলে এম প্রকারে একটা কাজ সম্পন্ন হলো, তারপরে এন প্রকারে আরেকটা কাজ সম্পন্ন হলো, তারপরে পি প্রকারে আরেকটা কাজ সম্পন্ন হলো, এইভাবে অনেক কটা কাজ সম্পন্ন হয়। তাহলে তাদের
টোটাল সবকটা কাজ একসঙ্গে সম্মিলিতভাবে সম্পন্ন হবে, সবকটা প্রকারের গুণফল m ইন্টু n ইন্টু p এই আকারে হবে। m ইন্টু n ইন্টু p ইন্টু q যতগুলো থাকবে, m ইন্টু n ইন্টু p ইন্টু q, এইভাবে যতগুলো কাজ থাকবে সবকটা এইভাবে গুণ করতে হবে, দিয়ে এদের গুণফলটা যেটা হবে সেটাই হবে টোটাল সবকটা কাজকে একসঙ্গে করার সংখ্যাটা। এবার এটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব। একটা উদাহরণ আমরা দেখবো এখানে। দেখো উদাহরণটা দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে স্ক্রিনেতে? হ্যাঁ স্যার, পড়া যাচ্ছে। দেখো এখানে কি বলছে, মনে করো ঢাকুরিয়া থেকে ধর্মতলা পর্যন্ত 6টি বিভিন্ন বাস রুট আছে। আমি এখানে ছবিটা দেখো আঁকছি। এটা হচ্ছে ঢাকুরিয়াকে আমি ডি দিয়ে টাইপ করলাম, আর ধর্মতলাকে আমি, আচ্ছা ঢাকুরিয়াকে আমি D1 বললাম, ধর্মতলাকে D2 বললাম, দুটোই ডি দিয়ে শুরু হয়। তো এই ঢাকুরিয়া থেকে ধর্মতলা যেতে গেলে 6টা বিভিন্ন বাস রুট আছে। আমি ধরলাম এরকম ভাবে বাস রুটগুলো আছে, একটা, দুটো, তিনটে, ঠিক আছে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে। বা আমি ওপর থেকে যদি একটাকে মুছেও দিই, এটাকে যদি মুছে দিয়ে এই দিকে করে দিই, তাহলে এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো এখানে বাস রুট আমি পেলাম? দেখো উপরের দিকে 3টে, নিচের দিকে 3টে, 6টা বাস রুট আছে। এটাই বলে দিয়েছে ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাচ্ছে, D1 থেকে D2 যাচ্ছে, 6টা বাস রুটে। এইবার তারপরে কি বলছে না, তুমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা যে বাসে যাও, তুমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা যে বাসে যাও, ফিরে আসার সময় তুমি অন্য বাসে ফিরে আসো, অর্থাৎ যে বাসটায় যাবি সেই বাসটায় তোমার ফেরা চলবে না, ঠিক আছে। এই শর্তে তুমি ঢাকুরিয়া ও ধর্মতলায় যাতায়াত কত বিভিন্ন প্রকারে করতে পারো, ঠিক আছে। এইটা এবার আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমার শর্ত কি না, যে বাসে যাব সেই বাসে ফেরা চলবে না, আর আমার হাতে টোটাল কতগুলো রুট আছে? 6টা রুট। তো আমি প্রথমে যাওয়ার সময় 6টা রুটের মধ্যে যে কোনো একটা রুটে যাব নিশ্চয়ই, একসঙ্গে তো আমি দুটো রুট দিয়ে একসাথে চলতে পারবো না, যে কোনো একটা রুট আমাকে চয়েস করতে হবে। 6টা রুটের মধ্যে থেকে একটা রুট আমি 6 প্রকারে চয়েস করতে পারবো। যেমন এটাকে ধরলাম আমি রুট 1, এটা রুট 2, এটা রুট 3, মানে রুট মানে হচ্ছে রাস্তা, কিন্তু রুট মানে কিন্তু বর্গমূল নয় এখানে। রুট 3, রুট 4, রুট 5 আর রুট 6, টোটাল 6টা আছে। তো আমি ধরলাম হয় R1 দিয়ে যাব, নয় R2 পথে যাব, নয় R3 পথে যাব, নয় R4-এ যাব, নয় R5-এ যাব, নয় R6-এ যাব। তো টোটাল 6টা পথের মধ্যে একটা পথ আমাকে চয়েস করতে পারি আমি 6 প্রকারে। তাহলে যাওয়াটা আমার 6 প্রকারে হবে। তো আমি ধরলাম সাপোজ যে আমি গেছি R2 পথে, গেছি R2 পথে। কোন পথে গেছি? R2 পথে। কোথায় গেছি? ধর্মতলা চলে গেছি, D2 তে পৌঁছে গেছি। এখন D2 থেকে আবার আমাকে ঢাকুরিয়া ফিরে আসতে হবে। ফিরে আসার সময় আমার শর্ত হচ্ছে আমি R3 পথে গেছি বলে R3 পথটাকে চয়েস করতে পারবো না। তাহলে হাতে আমার আর কতগুলো পথ রইলো? R2 পথে গেছি, হাতে হাতে আর 5টা পথ রইল। 5টা পথ রইলো। তার মানে আমার যেতে পারি আমি 6 প্রকারে, আর ফিরে আসতে পারি আমি কত প্রকারে? 5 প্রকারে। তাহলে যাওয়াটা একটা কাজ, তাহলে যাওয়াটা 6 প্রকারে আমার হচ্ছে, এবং এই 6 প্রকারের যে কোনো এক প্রকারে যাওয়ার পর অপর আর একটা কাজ হচ্ছে ফিরে আসা, সেই অপর আর একটা ফিরে আসা কাজটা 5 প্রকারে সম্পন্ন করছি। তাহলে সংযোজনের মূল নীতি অনুযায়ী যাওয়া এবং আসা মিলিয়ে মোট আমার কাছে 30 রকম উপায় থাকবে। 6 গুণিত 5, 30 রকম উপায়ে আমি যাওয়া আসা করতে পারবো, এই শর্তে। বোঝা গেল? ঠিক সংযোজনের মূলনীতি খেয়াল করো। একটা কাজ m প্রকারে হচ্ছে, হওয়ার m প্রকারের কোনো এক প্রকারে হওয়ার পর অপর আর একটা কাজ যদি n প্রকারে হয়, তাহলে দুটি কাজ সম্মিলিতভাবে m ইন্টু n প্রকারে হতো। তাহলে এখানে যাওয়াটা একটা কাজ যেটা 6 প্রকারে হচ্ছে, ফিরে আসাটা অপর কাজ যেটা 5 প্রকারে হচ্ছে। তাহলে যাওয়া এবং আসা দুটি সম্মিলিত কাজ 6 ইন্টু 5, 30 প্রকারে হবে। হবে কি না? বোঝা যাচ্ছে? শক্ত লাগছে নাকি?
আর একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, আর একটা উদাহরণ কি বলছে, ভ্রমণে বেরিয়ে 3টে পরিবারের একটি দল একটি হোটেলে উপস্থিত হলো। একটা হোটেলে গেছে, সেই হোটেলে 5টা ফাঁকা ঘর আছে, 5টা এরকম ফাঁকা ঘর আছে। এটা ধরলাম A1, এটা ধরলাম A2, এটা ধরলাম A3, এগুলো ঘরের নাম। A4, এগুলো ঘরের নাম। 5টা ঘরের নাম A1, A2, A3, A4, A5। আর কতজন আছে? 3টি পরিবার আছে, তাই তো? এই যে 3টে পরিবার, তো 3টে পরিবার 5টা ঘরকে বুক করবে। তাহলে প্রথম যে পরিবার পৌঁছবে, প্রথম যে পরিবার পৌঁছবে সেই পরিবার এই 5টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘর নেবে। এবং সেটা কত প্রকারে নিতে পারবে? 5 প্রকারে চয়েস করতে পারবে, যেহেতু তার হাতে 5টা ঘর আছে, 5টার মধ্যে একটা 5 প্রকারে চয়েস করবে। ঠিক আছে, ধরলাম সে A2টা চয়েস করে নিল। এবার দ্বিতীয় যে পরিবার যাবে সে তো আর A2 ঘরটা নিতে পারবে না, A2 ঘরটা বুক হয়ে গেছে। তার হাতে অপশন থাকছে 4টে, 1, 2, 3, 4টে। সে এবার এই 4টে ঘরের মধ্যে থেকে একটা ঘরকে 4 প্রকারে বুক করতে পারবে। ঠিক আছে, ধরলাম A5 ঘরটা সেকেন্ড পরিবার বুক করে ফেললো। তারপরে থার্ড পরিবার যখন যাচ্ছে তার কাছে 3টে অপশন থাকছে, 3টে ঘর থাকছে। সেই 3টে ঘরের মধ্যে একটা ঘর সে 3 প্রকারে বুক করতে পারবে, যে কোনো একটা ঘর বুক করবে। তাহলে 3টে পরিবার একত্রে 5x4x3 মানে 60 প্রকারে ঘর চুজ করতে পারবে বা চয়েস করতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে সংযোজনের মূলনীতির। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে কিভাবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাস করছি। এবং বিন্যাস সমবায়ের ক্লাসটা কেন আমরা বেছে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, কারণ বিন্যাস সমবায়ের ক্লাস সকলেই বিন্যাস সমবায় চ্যাপ্টারটাকে খুব ভয় করে চলো, তাই আমি ভাবলাম যে বিন্যাস সমবায় কত সহজে তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে বোঝানো যেতে পারে তার একটা নমুনা তোমাদেরকে দেখাই। তো যদি কারুর মনে হয়ে গিয়ে থাকে যে হ্যাঁ এই ক্লাসগুলো তাদের পক্ষে ইউজফুল হতে চলেছে, দেন প্লিজ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, কারণ সময় খুব কম আছে, অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে। তাই দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব এবং সম্ভবত 15 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো তার আগে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে নাম অ্যান্ড ক্লাস লিখে পাঠিয়ে দিও ক্লাস 11 অ্যান্ড 12 স্টুডেন্টরা। তাহলে চলো দেখে নিই নেক্সট পুরো সম্পূর্ণ ক্লাসটা, তোমরাও দেখে নাও, কারণ বিন্যাস সমবায় জিনিসটা বুঝতে তোমরা এই ক্লাসে পেরে যাবে। ওকে চলো। এইবার বিন্যাসের একটা সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে মানে মূল একটা সূত্র আমরা শিখে নেব। সেটা হচ্ছে কি না, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়। ধরো তোমার কাছে n সংখ্যক বল আছে, n সংখ্যক বল থেকে r সংখ্যক বল, সে r এর মানটা কি হতে পারে? r এর মানটা হতে পারে 1, 2, 3, 4 করে ম্যাক্সিমাম কত হতে পারে? ধরো তোমার কাছে 5টা বল আছে, 5টা বলের মধ্যে থেকে আমি কিছু বল নিয়ে বিন্যাস করব। তো এই কিছু বলটার সংখ্যা কি হতে পারে? একটা হতে পারে, দুটো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, ম্যাক্সিমাম 5টা হতে পারে। 6টা তো আর হতে পারে না, কারণ 5টা বলের মধ্যে থেকে 6টা বল কি আর কখনো নিতে পারবো না। 5টা বলের মধ্যে থেকে হয় একটা নিতে পারবো, অথবা দুটো বা 3টে বা 4টে অথবা 5টাই নিতে পারবো, তার বেশিও নিতে পারবো না, তাই না? তার মানে এখানে একটা জিনিস আমাকে বুঝতে পারছি আমি, যে আরটা, এই আর এর মানটা কি হতে পারে? আর এর মানটা 1 থেকে শুরু হচ্ছে মানে 0 থেকে বড় হবে, তাই তো? 0 থেকে বড় হচ্ছে অবশ্যই, সর্বদাই 1 থেকে শুরু হবে। সর্বদা বলা ভুল, বেশিরভাগ সময় 1 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে 8টার মান হচ্ছে 0 থেকে বড়, এবং যতগুলো সংখ্যক বস্তু থাকছে ম্যাক্সিমাম ততগুলো সংখ্যক বস্তু বা তার থেকে ছোট হতে পারে। 5টা বল থাকলে হয় 5টার কম বল আমি তুলতে পারবো, বা ম্যাক্সিমাম 5টাই বল তুলতে পারবো, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ। আচ্ছা, শোনা যাচ্ছে তো কথা ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, তার মানে এখানে n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তু একযোগে আমি তুলে নেব, তুলে নিয়ে তার বিন্যাস সংখ্যা নির্ণয় করব। সেখানে তাহলে rটা কি হতে হবে না 0 থেকে বড় হতে হবে, আর n এর সঙ্গে সমান বা n এর থেকে ছোট হতে পারে। সেটাকে আমরা এইভাবে লিখছি, 0 <r <n। ঠিক আছে,
তাহলে আর এর আমি মান রেঞ্জটা পেয়ে গেলাম যে আর এই রেঞ্জে থাকবে, আমি বাস্তব উদাহরণ দিয়ে বলে দিলাম। এইবার বিন্যাস সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। এখন দেখো, একটু আগে আমি যখন বলছিলাম যে 3টে অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি করে নির্ণয় করা যাবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দুটো স্থান, সেই দুটো স্থানে আমরা 3টে অঙ্ককে যত প্রকারে বসাতে পারবো ততগুলোই আমার কিন্তু বিন্যাস সংখ্যা পাচ্ছিলাম, হ্যাঁ কি না? তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে না, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস বার করার জন্য n সংখ্যক বস্তুকে r সংখ্যক স্থানে বসাতে হবে কত রকমে, সেইটা দেখতে হবে। মানে r সংখ্যক আমি ঘর এখানে করে নিলাম, 8টার মান আমি কত জানি না, সেই জন্য আমি ডট 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 করে দিলাম। শেষকালে এই যে ঘরটা, এটা হচ্ছে 8তম ঘর। এর প্রথমটা হচ্ছে ফার্স্ট ঘর, তারপরেরটা হচ্ছে সেকেন্ড ঘর, তারপরেরটা হচ্ছে থার্ড ঘর, তারপরেরটা হচ্ছে ফোর্থ ঘর, তারপরেরটা ফিফথ ঘর, এইভাবে চলতে চলতে 8তম ঘরে এসে থামলাম। ঠিক আছে? এখন এই n সংখ্যক বস্তু তাকে 8টা ঘরের মধ্যে কত রকম ভাবে বসানো যাবে সেইটা দেখতে হবে। তাহলে প্রথম n সংখ্যক বস্তুর মধ্যে প্রথম বস্তুটা, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে 8টা মোট ঘর আছে, 8 সংখ্যক, 8 নয় কিন্তু, হ্যাঁ, 8 সংখ্যক ঘর আছে। এই 8 সংখ্যক ঘরের এই ফার্স্ট ঘরটা আমাকে কত প্রকারে আমি ফিল আপ করতে পারি। আমার কাছে কতগুলো বস্তু আছে, মোট প্রথমে n সংখ্যক বস্তু আছে, তাই তো? সেই n সংখ্যক বস্তুর মধ্যে একটা একটা করে বস্তু আমি একটা করে বসাবো। তাহলে কত প্রকারে আমি প্রথম ঘরটাকে ফিল আপ করতে পারবো? n প্রকারে ফিল আপ করতে পারবো, কারণ nটা বস্তু আছে, যদি একটা একটা করে বস্তু আমি বসাতে পারি তাহলে মোট n প্রকারে আমি প্রথম ঘরটাকে একটা বস্তু দিয়ে ফিল আপ করতে পারবো। তাহলে প্রথম ঘরটা n প্রকারে ফিল আপ হয়ে গেল। এবার প্রথম ঘরটা n প্রকারে ফিল আপ হওয়ার পর দ্বিতীয় ঘরটার জন্য কতগুলো বস্তু পড়ে রইলো? প্রথম ঘরে তো একটা বস্তু বসে গেছে, দ্বিতীয় ঘরের জন্য আমার কিন্তু কতগুলো পড়ে থাকবে? n-1টা, হ্যাঁ কি না? কারণ একটা এখানে বসে গেছে। তাহলে দ্বিতীয় ঘরটাকে আমি n-1 প্রকারে ভর্তি করতে পারবো, হ্যাঁ কি না? ঠিক একইভাবে তৃতীয় ঘরে দেখ, দুটো প্রথম বসে গেছে, তাহলে তৃতীয় ঘরে আমার n-2টা বস্তু পড়ে আছে তৃতীয় ঘরের জন্য, তাহলে তৃতীয় ঘরে আমি n-2 প্রকারে ভর্তি করতে পারবো। একইভাবে চতুর্থ ঘরকে আমি n-3 প্রকারে ভর্তি করতে পারবো। এবারে n-3টা মানে কি ঘর, কত নম্বর ঘর এটা? 4 নম্বর ঘর, তাই তো? 4 নম্বর ঘরে হচ্ছে n-3, তার মানে এটা এইভাবে লেখা যাচ্ছে n-4 + 1। তাকে n-2 কেও লেখা যাবে কি, n-2 কেও লেখা যাবে n, এটা যেহেতু তৃতীয় ঘর, ঘর সংখ্যাটা 3 + 1। দ্বিতীয় ঘরের জন্য কি হবে? n-2 + 1। ফার্স্ট ঘরের জন্য কি হবে? n-1 + 1। হচ্ছে কি না? তাহলে এই নিয়মে যদি আমি বলি যে 8তম ঘরে তাহলে কতগুলো বস্তু পড়ে থাকবে? n কত নম্বর ঘর? 8, তাহলে -r + 1, এতগুলো বস্তু 8তম ঘরে পড়ে থাকবে। তাহলে 8তম ঘরে এক বস্তুগুলোকে আমি কত প্রকারে নিতে পারবো? n-r + 1 প্রকারে। যতগুলো বস্তু পড়ে থাকবে তত প্রকারেই আমি একটা বস্তু বসাতে পারবো, হয়েছে? তাহলে এবার প্রথম ঘরটা কত প্রকারে ভর্তি হয়েছে? n প্রকারে। এই n প্রকারের যে কোনো এক প্রকারে প্রথম ঘরটা ভর্তি হয়ে যাওয়ার পর দ্বিতীয় ঘরটা কত প্রকারে ভর্তি হচ্ছে? n-1 প্রকারে। তাহলে প্রথম আর দ্বিতীয় ঘর মিলিতভাবে ভর্তি হবে কত? n × n-1 প্রকারে। আবার প্রথম আর দ্বিতীয় ঘর ভর্তি হয়ে যাওয়ার পর তৃতীয় ঘর ভর্তি হচ্ছে n-2 প্রকারে। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে ঘর ভর্তি হবে n × n-1 × n-2 প্রকারে। এইভাবে চলতে চলতে r-তম ঘরটা ভর্তি হবে কত প্রকারে? n-r + 1 প্রকারে। এবং টোটালি 8টা ঘর, 8তম ঘর বা টোটাল 8টা ঘরে ভর্তি হতে গেলে টোটাল কতগুলো বিন্যাস সংখ্যা হবে? এইভাবে ডট 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 করে যেতে হবে, গিয়ে শেষকালে হবে n-r + 1। তাহলে আমি n সংখ্যক বিভিন্ন বস্তুকে r সংখ্যক স্থানে কত প্রকারে বসাতে পারছি? এই এটা ইন্টু এটা ইন্টু এটা এত প্রকারে।
বুঝে গেল? হ্যাঁ এই যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা, এটাকেই বলা হয় n p r। পিটা ক্যাপিটাল দিতে হয়, n p r, nটা মাথার দিকে, rটা নিচের দিকে, আর এখানে ক্যাপিটাল P। n p r মানেই হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন, পারমুটেশনের জন্য p এসছে। ঠিক আছে, পারমুটেশন মানে বিন্যাস। আচ্ছা এবং এই npr সমান তাহলে কি হবে? npr সমান তাহলে হয়ে যাবে এই যে আমরা পুরোটা পেয়েছি পুরোটা, অর্থাৎ n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু ডট 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 করে আপ টু n মাইনাস আর প্লাস ওয়ান। npr এর ফর্মুলা এটা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে কতগুলো বস্তু নেওয়া হয়েছিল? r সংখ্যক, তাই তো? হ্যাঁ r সংখ্যক। এখন এখানে আমি যদি বলি n সংখ্যক বস্তুর মধ্যে থেকে আমি n সংখ্যক বস্তু নিয়েই বিন্যাস করব, তাহলে কি হবে? তাহলে n p n হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ n p r সমান কি পেয়েছিলাম? n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 করে শেষকালে ছিল n মাইনাস আর প্লাস ওয়ান। এবারে এখানে r এর জায়গায় যদি আমি n পুট করে দিই তাহলেই পাবো npn। বাঁ দিকটা হয়ে যাবে npn, আর ডান দিকটায় r এর জায়গায় যদি n পুট করি তাহলে কি আসবে? n ডট দিয়ে মাইনাস লাস্টে n প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি এটা হবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 করে শেষটা দেখ, এটা এটা কেটে যাচ্ছে ওয়ান, তাই তো? ওয়ান আসছে মানে তার আগের টার্মটা কত হবে? নিশ্চয়ই টু আছে, কারণ এই যে ক্রমশ কমতে কমতে এসছে। তাহলে ওয়ানের আগে টু, তার আগে থ্রি, তার আগে ফোর, এইভাবে গেছে, তাই তো? এই যে n এর পর এক ঘর কমেছে n মাইনাস ওয়ান, মানে n মাইনাস টু এর আগে এক ঘর বেশি, এক ঘর বেশি বাড়তে বাড়তে গেছে, তাহলে একের পরে এক ঘর বেশি দুই, দুইয়ের পর এক ঘর বেশি তিন, এইভাবে হবে। হ্যাঁ এটাকে আমি যদি সাজিয়ে এইভাবে লিখতে পারি, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ডট 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 করে আপ টু n মাইনাস টু n মাইনাস ওয়ান ডট করে n লিখতে পারি। হ্যাঁ পারি। তার মানে npn সমান আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি? না, npn সমান আমি অ্যাকচুয়ালি পাচ্ছি এক থেকে শুরু করে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। আচ্ছা ঠিক আছে? তাহলে এইটা যদি 5p5 হয় তাহলে কি হবে? 5p5 মানে এক থেকে শুরু করে 5 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। এক ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু, এটা গুণ চিহ্ন, এগুলো কমা নয়, এইটা হবে 5p5 এর মান। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন এই npn কে বলা হয় ফ্যাক্টোরিয়াল n, এইভাবে লেখা হয়, n একটা এক্সক্লেমেটরি সাইন বা এরকম। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে উৎপাদকের চিহ্ন, এরকম উৎপাদকের চিহ্ন, সেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম, লসাগু গসাগু করতাম, এরকম ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে উচ্চারণটা হবে ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে? আচ্ছা npn মানে ফ্যাক্টোরিয়াল n, এটা মাথায় রাখতে হবে। তাহলে 5p5 মানে ফ্যাক্টোরিয়াল 5, বা এইভাবেও লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5। তার মানে 1 ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, তাহলে কত হবে? 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। বোঝা গেছে তাহলে ফ্যাক্টোরিয়াল কি জিনিস? হ্যাঁ বোঝা গেছে স্যার। তাহলে ফ্যাক্টোরিয়াল যদি আমার বলা হয় 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? এক থেকে শুরু করে 10টা স্বাভাবিক সংখ্যার পরপর গুণফল, হ্যাঁ তাই তো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার একটু আগে আমরা কি পড়লাম? npr।
তাই তো? সেখানে আমরা NPR সমান কি পেলাম না, NPR সমান আমরা পেলাম যে 1 নয়, আমরা n ইন্টু n মাইনাস 1 1 into n minus 2 ইন্টু ডট 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 করে আপ টু n মাইনাস r প্লাস 1 এই অবধি গেছি তো? n মাইনাস r প্লাস 1 এর পরের টার্মটা কি হবে? পরের টার্মটা কি হবে? পরের টার্মটা 1 করে কমতে কমতে যাচ্ছে তো, তাহলে পরের টার্মটা 1 কমলে n মাইনাস r, তারপরেরটা n মাইনাস r মাইনাস 1, এইভাবে চলতে চলতে কমতে কমতে একটা সময় 2, প্রথমে 3, তারপর 2, তারপর 1 এসে থামবে। 1 এসে থামবে। হ্যাঁ তাহলে আমি এই আমার NPR সমান পেয়েছিলাম আমি এই পর্যন্ত আমি আরো তার সঙ্গে কি করলাম না, n ওপরে n মাইনাস r মাইনাস 1 করে ডট ডট করে আপ টু 1 পর্যন্ত আর একটা রাশিমালা আমি গুণ করলাম, তাই তো? তাহলে আমি এটার নিচেতেও আমাকে এই একই দিয়ে ভাগ করে দিতে হবে, তবে ওপর নিচে কাটাকুটি হলে সেম থাকবে। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে ওপরটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে ওপরটা তাহলে 1 2 3 করে চলতে 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 শেষ হয়েছে কোথায়? n এ। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 করে আপ টু n, তাই তো? মাঝখানের গুলো আর লিখলাম না, সেই জন্য আপ টু n এ গিয়ে শেষ হলো। নিচেরটা দেখ 1 থেকে শুরু করেছে, 1 2 3 ডট 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 করে কোথায় গিয়ে থেমেছে? আপ টু n মাইনাস r। আর এই যে n মাইনাস r এ গিয়ে থেমে গেছে, তাই তো? এটা প্লাস 1 নয়, এটা মাইনাস 1, n মাইনাস r মাইনাস 1। ঠিক আছে, তাহলে n মাইনাস r এ গিয়ে থেমেছে। এবার ওপরটা কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমি কি বললাম একটু আগে? কি দিয়ে চিহ্নিত করা হয়? ফ্যাক্টোরিয়াল n দিয়ে, হ্যাঁ কি না? আর প্রথম n মাইনাস r সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল তাহলে কি হবে? n minus r factorial। হ্যাঁ, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আলটিমেটলি আমি NPR এর সূত্রটাকে আমি নতুন ভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল দিয়ে, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NPR এর নতুন সূত্র তৈরি হয়ে গেল ফ্যাক্টোরিয়াল দিয়ে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে পরের পেজটায় যাই আগে। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল মানে কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, তাই তো? হ্যাঁ তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কি হবে? এনি আইডিয়া? 0 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল মানে তো কিছুই থাকবে না। 0 ফ্যাক্টোরিয়াল মানে 0 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। তার মানে এই ব্যাপারটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে অস্তিত্ব থাকবে 0 ফ্যাক্টোরিয়ালের? 0 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল বলে তো কিছু হয়ই না, তো বাস্তবে এর কোনো অস্তিত্বই থাকার কথা নয়। বাস্তবে যদিও এর অস্তিত্ব নেই, কিন্তু ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে এর কিন্তু একটা মান আছে। এবার সেই মানটা কোত্থেকে আমরা পেয়েছি? সেই মানটা আমরা কোত্থেকে পাবো না, আমরা কি জানি যে আমরা একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে
এন পি এন মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? তাহলে এন পি এন মানে যদি হয় এন ফ্যাক্টোরিয়াল, আবার এন পি এন মানে এখানে আমি যদি এন এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কি হবে? জিরো ফ্যাক্টোরিয়াল। তাহলে এন পি এন মানে অ্যাকচুয়ালি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আচ্ছা আমরা এই জায়গাটায় আর একবার চাই এনপিআর। এনপিআর মানে কি বললাম? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাই তো? তো এইখানে যদি আমি আর আছে, আর এর জায়গায় আমি যদি আর সমান এন পুট করে দিই তাহলে কি পাবো? আর সমান এন পুট করলে এন পি এন হবে, বাঁ দিকটা এন পি এন আসবে, আর ডান দিকটা কি হবে? ওপরটা এন ফ্যাক্টোরিয়াল, নিচেটা এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তার মানে কি? ওপরটা এন ফ্যাক্টোরিয়াল, নিচেরটা 0 ফ্যাক্টোরিয়াল, তাই তো? আবার এন 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 পি এন মানে কি বলেছি আমি? এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন পি এন এর জায়গায় আমি এন ফ্যাক্টোরিয়াল যদি বসিয়ে দিই, ডান দিকটায় আমার হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ তো? তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি বলতে পারি 0 ফ্যাক্টোরিয়াল সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল, ক্যান্সেল আউট হলে হয়ে যাবে 1। তাহলে আলটিমেটলি আমি যদিও বাস্তবে এর কোনো সংজ্ঞা দিতে পারবো না 0 ফ্যাক্টোরিয়ালের, তবু গাণিতিকভাবে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আর একটা জিনিস আমি বুঝিয়ে দেবো যে এনপিআর। এনপিআর মানে আমরা কি পেয়েছি? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এইভাবে ডট ডট করে এন মাইনাস আর প্লাস ওয়ান, অর্থাৎ এখানে আর সংখ্যক উৎপাদকের গুণফল। এনপিআর মানে আর সংখ্যক উৎপাদকের গুণফল। কোথা থেকে শুরু হচ্ছে? এন থেকে শুরু করে আর সংখ্যক উৎপাদক। তাহলে একইভাবে যদি 10p3 বলা হয়, তার মানে এন হচ্ছে 10 আর আর হচ্ছে 3, তার মানে 10 থেকে শুরু করে পরপর 3টি উৎপাদকের গুণফল হচ্ছে 10p3। 10, তার আগে হচ্ছে 9, তার আগে হচ্ছে 8, 3টি উৎপাদকের গুণফল 10p3। আমাকে আর ফর্মুলায় ফেলতে হলো না, আমি কিন্তু এটা ডাইরেক্ট বার করলাম। ঠিক একইভাবে যদি হতো 10p6, তাহলে কি হতো? 10 থেকে শুরু করে পরপর 6টা স্বাভাবিক সংখ্যার গুণফল, তাহলে 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5, 6টা হলো টোটাল, যে তিনটে 6টা। তাহলে এইভাবেও কিন্তু এনপিআর এর ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, সবগুলি ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তুর সবগুলিকে নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। যাই হোক, এই ব্যাপারগুলোকে খুব ভালো করে বুঝতে হবে, তাই আমি অল্প করে পড়াবো। বিন্যাস সমবায়ের চ্যাপ্টার অল্প অল্প করে পড়াবো। যেটুকু পড়িয়েছি সেটুকুর পিডিএফ নোট তোমরা যেমন গ্রুপে পেয়ে যাবে। তো এই পিডিএফ নোটটা থেকে স্টাডি করো, সাথে সাথে তোমরা তোমাদের যে বই আছে টেক্সট বুকটাও ফলো করো। পরের দিন এই ব্যাপারটা পুরোটা ভালো করে পড়ে আসবে। পরের দিন আমি বিন্যাসের বাকি অংশটা পড়িয়ে তারপরে এক্সারসাইজ এবং এক্সাম্পলে ঢুকবো, ঠিক আছে? থ্যাংক ইউ, ক্লাস শেষ করলাম।